প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রে চিঠি ও দরখাস্ত। গত ক্লাসেও আমি তোমাদের চিঠি দরখাস্ত নিয়ে আলোচনা করেছি। সেটা চিঠি সিলেবাসের ক এবং চিঠি ক নম্বর এবং দরখাস্ত ক নম্বর। কিন্তু আজকে তোমাদের আমি চিঠি খ নম্বর এবং দরখাস্ত খ নম্বর নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দরখাস্ত নিয়ে বলছি তোমাদের। দরখাস্ত হচ্ছে দরখাস্তের বিষয়টি হচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচের অনুমতি দানের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখন। প্রশ্নটা কি হচ্ছে, একটি প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচের প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ অনুমতি দানের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র। প্রশ্নটা হচ্ছে ঠিক আছে। তাহলে তো দরখাস্ত নিয়ম আগে আমি অনেকবার বলেছি, তারপর আজকে আবার বলছি। প্রথমে প্রধান শিক্ষক যেহেতু দিয়ে বলা হয়েছে, সেহেতু তোমরা সম্বোধন প্রধান শিক্ষক দিয়েই পড়বে। তারিখ লিখবে, বরাবর লিখবে, প্রধান শিক্ষক লিখবে নারায়ণগঞ্জ হাই স্কুল অথবা অন্য স্কুলের নাম নিতে পারো, কিন্তু অ্যান্ড কলেজ লাগাবে না, ঠিক আছে। তারপরে নারায়ণগঞ্জ নিচে আবার নারায়ণগঞ্জ লিখবে। বিষয়টি হবে প্রীতি ফুটবল ম্যাচ খেলার অনুমতি দানের আবেদন প্রশ্ন জনাব লিখে তারপর লিখবে যে বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে ছাত্র, আগামী যে কোনো একটা বার দিতে পারো, রবি অথবা সোম, ওই বারে একটা অন্য একটা স্কুলের নাম দেবে, যে সেই স্কুলের সাথে, যেমন ধরো মরনা আমলাপাড়া গার্লস স্কুল বলতে পারো, আমলাপাড়া গার্লস স্কুলের সাথে বিদ্যালয়ের সাথে আমাদের বিদ্যালয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার মনস্থ করেছি। খেলাটি হবে আমাদের বিদ্যালয়ের মাঠে, ঠিক আছে। অতএব আপনার নিকট আমাদের আকুল আবেদন যে এই যে খেলাটি খেলার জন্য প্রীতিবন্ধন এই যে দুই স্কুলের মধ্যে যে আমাদের প্রীতিবন্ধন গড়ে উঠবে, সেই খেলাটি উপভোগ করার জন্য অনুমতি দানের একটি দরখাস্ত বাধিত করবে, সেই বিষয়গুলি তোমরা লিখবে। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই বিনীতর জায়গা বিনীত লিখে আপনার একান্ত অনুগত ছাত্র, তোমার নিজের নাম শ্রেণীর লিখতে পারবে না, লিখবে যে বিনীত আপনার একান্ত বাধ্যগত ছাত্রছাত্রীদের পক্ষে লিখে তারপর তোমার নামে পক্ষে লিখতে হবে, অথবা ছাত্রছাত্রী বিন্দু দিয়ে অনেকের নাম দিতে পারো, এভাবে লিখবে। কিন্তু ব্যক্তিগতভাবে তোমার নাম লিখতে হলে সেটা পক্ষে লিখতে হবে, বুঝতে পারছো? তার এখন এইভাবে তোমরা দরখাস্তটা লিখবে। তোমরা আমি বারবার বলছি, তোমরা কিন্তু অনেকেই দরখাস্তের মধ্যে অনেক ভুল করো, কারণ দরখাস্তে দেখা যায় অর্ধেক পৃষ্ঠা থেকে তোমরা দরখাস্ত লেখা শুরু করো, অনেকে এই পেজে থেকে ওই পেজে যাও, পৃষ্ঠা উল্টিয়ে যাও, কিন্তু সেই কাজগুলো করা যাবে না, কারণ সেই কাজগুলো করলে দরখাস্তের নম্বর অনেকটা কমে আসে। অনেক ধরনের নিয়মকানুন আছে দরখাস্ত লেখা, সেই নিয়মকানুন মেনেই তোমরা পরীক্ষা খাতায় দরখাস্ত অ্যান্সার করবে। এখন আমি তোমাদের চিঠি বিষয়ে আলোচনা করব। চিঠির বিষয়টি হচ্ছে, এখন তোমাদের আমি চিঠি নিয়ে আলোচনা করব। চিঠির বিষয়টি হচ্ছে যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুর কাছে একটি দরখাস্ত, বন্ধুর কাছে একটি পত্র লিখো, ঠিক আছে। এখন প্রশ্নটি হচ্ছে,
তোমার বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে তোমার এখন আমরা সবাই জানি বৃক্ষ আমাদের অনেক কাজে লাগে। আগে তোমাদের চিঠি লেখা দিচ্ছি। প্রথমে তোমরা তারিখ দিবে, তারিখ দেওয়ার পরে যে জায়গা থেকে তুমি চিঠি নিচ্ছি সেই জায়গার নাম লিখবে। যেমন ধরো নারায়ণগঞ্জ লিখে প্রিয় লিখে বন্ধুর নাম লিখবে। বন্ধুর নাম যেমন ধরো রাসেল, ঠিক আছে। এভাবে বন্ধুর নামটা লিখে তারপরে চিঠি লেখা শুরু করবে। চিঠির বিষয়টা হচ্ছে যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো। এখন বৃক্ষ এরকম একটা বিষয় যে বৃক্ষ ছাড়া আমরা চলতে পারি না। সরকার এখন বৃক্ষরোপণকে একদম কর্মসূচি হিসেবে ঘোষণা করেছেন। প্রতি বছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সরকার পালন করে, তার সাথে সাথে আমরা প্রত্যেক বিদ্যালয়েও সেই কর্মসূচি পালন করে থাকি। তোমরা অবশ্যই সেটা জানতে পারবে এবং জেনেছ। আমি বৃক্ষ সম্পর্কে তোমাদের কাছে একটু বলছি। তার বৃক্ষের সম্পর্ক, মানুষের সঙ্গে তার বৃক্ষের সম্পর্ক অবিচ্ছেদ্য মানে কি কোনো ছেদ করা যায় না, মানে একে অপরের সাথে সংযুক্ত। মানুষের অস্তিত্বের মূলেই রয়েছে বৃক্ষে অপরিসীম। মানুষের যে অস্তিত্ব, আমরা যে শ্বাস নেই, এই যে শ্বাস গ্রহণ করি বা ত্যাগ করি, সব কিছুর মূলে রয়েছে বৃক্ষ। কারণ আমরা সবসময় কী করি, অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কিন্তু বৃক্ষ কী করে, তার উল্টো, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি এবং অক্সিজেন ত্যাগ করি। তাহলে আমাদের বৃক্ষের কাছ থেকে আমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা অক্সিজেন পাচ্ছি, যেটা দিয়ে আমরা নিজের শ্বাস প্রশ্বাস চলাচল আমাদের করি। কিন্তু আমাদের উচিত কি তাদেরকে এই বৃক্ষের অবজ্ঞা করা উচিত না। বা যদি আমরা বৃক্ষকে কেটে উজাড় করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অক্সিজেনের অভাব দেখা দিবে এবং সেটা হবে সবচেয়ে বড় নির্বুদ্ধিতার কাজ। ঠিক আছে, আমরা হয়তো তোমরা অনেকেই কী করছে, বনে গিয়ে গাছ কেটে কাঠ তৈরি করে সেই কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু সেটা কিন্তু সবচেয়ে বেশি বোকামির কাজ। কর্মক্ষেত্রের জন্য অনেক কিছুই থাকতে পারে, কিন্তু যার জন্য তো তুমি বৃক্ষকে নির্ধারণ করতে পারো না। তাই বৃক্ষকে সর্বোচ্চ স্থানে রেখে তোমার কর্মসূচি গ্রহণ করতে হবে। তাই নির্বিচারে বৃক্ষ নিধন করছে, অনেক করে বন উজাড় করে ফেলছে। এই যে বন উজাড় করে ফেলছে দিনের পর দিন, আমাদের গ্রাম অঞ্চলে যাও কিছু কিছু গাছপালা দেখা যায়, কিন্তু শহর অঞ্চলে খুব একটা গাছপালা দেখা যায় না। এই গাছপালাগুলো কেটে আমরা কী করছি, বাড়িঘর, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, অফিস, আদালত এসব তৈরি করছি। এতে আমাদের শরীরের জন্য বাতাস, শ্বাস প্রশ্বাস সব কিছু ক্ষেত্রে আমাদের কি ক্ষতিকর দিক করছে। তাহলে আমাদের প্রতিদিন বা প্রতি মুহূর্তে বৃক্ষরোপণ করতে হবে এবং বৃক্ষকে যত্ন করতে। তোমার বাসার ছাদ আছে, ছাদে তুমি সাধারণত ছোটোখাটো কিছু গাছ লাগিয়ে বৃক্ষের যত্ন নিতে পারো, অথবা গাছের যত্ন নিতে পারো, অথবা তোমার বারান্দা, শহরের বাড়িতে তো গাছ লাগানো খুব একটা জায়গা পাওয়া যায় না, তো বারান্দায় কিছু গাছ লাগিয়ে তুমি গাছপালার যত্ন নিতে পারো। এই কাজগুলো আমরা ছোটোখাটো কাজগুলো থেকে আস্তে আস্তে আমরা আমাদের বিরাট আকার ধারণ করতে পারি। একসময় দেখা যাবে অল্প অল্প গাছ লাগাতে লাগাতে দেখা যাবে তোমার মনে
আরও বেশি গাছ লাগানোর অনুপ্রেরণা জাগ্রত হবে। ঠিক আছে, প্রয়োজনীয় বনভূমির অভাবে বৃষ্টিপাত, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বৃষ্টিপাত বনভূমির কারণে আমাদের বৃষ্টিপাত কম হচ্ছে, ভূগর্ভস্থ গরম হয়ে যাচ্ছে, যার কারণে এই কিছুদিন পর ঘূর্ণিঝড় এসব হচ্ছে। আবার দেখা যায় যে মাটিটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এই মাটিটা যদি গাছ থাকে মাটির ক্ষয়পূরণটা কম হবে, কারণ মাটিতে ক্ষয়পূরণটা কম হলেই দেখা যাবে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তাগুলো সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের এখন অনেক প্রায় মোটামুটিভাবে বুঝিয়ে ফেলতে পেরেছি। কারণ যখন আমাদের দেশে যে বন্যা হয়, তখন বন্যা হলে দেখা যায় যে অনেক বৃক্ষের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু ক্ষয়ক্ষতি হলো তখন বন্যা চলে গেলে যে মাটিটা যে উর্বর থাকে, সেই উর্বর মাটিতে যদি তুমি যে কোনো বৃক্ষ বা গাছ লাগাও তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বৃক্ষটা গজিয়ে উঠতে পারবে। তাই সর্বক্ষেত্রে যেমন তো প্রতি বছর সরকারিভাবে প্রতি বছর জুলাই মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আমাদের বাঁচার জন্য সরকারি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে সমন্বিত চেষ্টা সর্বক্ষেত্রে আমরা বৃক্ষরোপণের সফলতার জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাহলে এখন আমি তোমাদের কাছে লিঙ্গ নিয়ে, ঠিক আছে, এখন আমি তোমাদের কাছে লিঙ্গ নিয়ে একটু আলোচনা করব, কারণ লিঙ্গটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি গত ক্লাসে বুঝিয়েছি, এখনও আবার বোঝাবো। এখন আমি তোমাদের লিঙ্গ নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমি লিঙ্গে একটু চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার, রূপ কি কি? লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার, লিঙ্গ কাকে বলে? লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। বাংলা ব্যাকরণ অব্যয় পদের সংস্কৃতের সাথে লিঙ্গের নিয়ম খুব একটা মনে হয় না, কিন্তু তারপর আমি বলছি যে লিঙ্গ হচ্ছে মানে যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ বা স্ত্রী পুরুষ উভয়কেই অথবা বা স্ত্রী পুরুষ কোনো কিছুকেই বোঝায় না, তাকেই কী বলে? লিঙ্গ বলে। লিঙ্গ কত প্রকার আমরা সবাই জানি, লিঙ্গ 4 প্রকার। কী কী? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নৃলিঙ্গ, উভয়লিঙ্গ। পুল্লিঙ্গ যে শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিদের বোঝায়, পুরুষ মানে পুরুষ, কোনো মহিলা না, পুরুষ জাতিদের বোঝায়, তাদেরকে কী বলা হয়? পুল্লিঙ্গ বলা হয়। যেমন বাবা, ছেলে, ভাই, এই শব্দগুলো হচ্ছে কি? পুল্লিঙ্গ। আর স্ত্রীলিঙ্গ বলতে যে শব্দ দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাদেরকে কী বলা হয়? স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, বোন, মেয়ে, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। নৃলিঙ্গ যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনো কিছুই কি বোঝায় না, সেগুলোকে কি বলা হয়? স্ত্রীলিঙ্গ বা নৃলিঙ্গ বলা হয়। যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, এগুলো হচ্ছে কি? নৃলিঙ্গ। আর উভয়লিঙ্গ যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, মানে কোনো স্ত্রীও বোঝায় না, পুরুষও বোঝায় না, তাদেরকে প্রত্যেককে কী বলা হয়? উভয়লিঙ্গ বলা হয়। তাও আমি তোমাদের সামনে একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
লিঙ্গ যে শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে। যেমন ছেলে, বাবা, ভাই। স্ত্রীলিঙ্গ যে শব্দ দ্বারা শুধু মাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা, মেয়ে, বোন, যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কোনো কিছুকে নয়, কোনো অচেতন পদার্থকে বোঝায়। পদার্থকে বোঝায় তাকে লিঙ্গ বলে। যেমন চেয়ার, টেবিল। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে উভয় লিঙ্গটা বুঝিয়ে দিচ্ছি। যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। যেমন মানুষ, শিশু। কারণ মানুষ বলতে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়, শিশু বলতে ছেলে মেয়ে যে কোনো শিশুকেই বোঝায়। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ যে লিঙ্গ কী ধরনের হতে পারে। সবাই ভালো করে
পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনা করেই আমি আমার আজকে ক্লাস শেষ করছি।